ধরে কাজ করে আসছি। তো আজকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের আপডেট, রিসেন্ট আপডেট এবং ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলাপ করব। আমাদের মানে গতানুগতিক যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে চিন্তা ভাবনা ধারণা আছে সেখান থেকে আমরা নতুন কি আপডেট আছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা মানে এতগুলো জিনিস নিয়ে আলাপ আলোচনার চেষ্টা করব, যে আমরা ইন্ট্রোডাকশন, হিস্ট্রি, ডেফিনিশন, classification and etiology, pathophysiology, symptom, sign, investigation and risk assessment, differential diagnosis, management, complication and prognosis. আমরা সামনের 3 দিনে শনি, সোম এবং বুধবার এই 3 দিনে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের চ্যাপ্টারটা শেষ করার জন্য চেষ্টা করব। অনেক আগে থেকেই প্রায় 50 দশক থেকে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনিশন WHO ঠিক করে দিয়ে রাখছিল, এবং তাদের সেই ডেফিনিশন অনুসারে এইখানটা আমরা দেখতে পাই যে তারা যে ডেফিনিশন দিচ্ছে সেই ডেফিনিশনে যে 3টা মানে ফ্যাক্টরকে কনসিডার করছেন। একটা হলো চেস্ট পেইন, একটা ইসিজি চেঞ্জ আর একটা এনজাইম চেঞ্জ। এই 3টা চেঞ্জের যে কোনো দুটা যদি হয় তাইলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডায়াগনোসিস করা যেত। এটা 50 সাল থেকে শুরু হয়ে প্রায় 1979 সাল পর্যন্ত যে ডেফিনিশন মানে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টে এটাই ছিল। তো সেখানে তারা বলছে যে ফর মেনি ইয়ার্স দি ডায়াগনোসিস অফ একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ওয়াজ বেসড by who as of the two of the following 3 criteria: history of suggestive of coronary ischemia or prolonged period more than 30 minutes. That means it's pain or either shortness of breath that must be more than 30 minutes, and evolutionary changes on serial ECG suggestive of myocardial infarction. ECG তে চেঞ্জ থাকতে হবে পর্যায়ক্রমে, যে 1 মিনিট 1 ঘন্টা 1 দিন পরে যে ইসিজি তে চেঞ্জ আসবে সেই চেঞ্জটা একদম মানে টিপিক্যালি চেঞ্জ থাকবে, যেটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ইন্ডিকেট করে। কারণ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা ইনফার্কশন ইজ ডাইনামিক প্রসেস, যেহেতু এটা ডাইনামিক প্রসেস অতএব ইসিজির চেঞ্জগুলো ডাইনামিক হবে। এবং এর সাথে একটা বায়োমার্কারের ইনজুরি হিসাবে সিরাম কার্ডিয়াক বায়োমার্কার যেটা ইন্ডিকেট করে মায়োনেক্রোসিস সেটা থাকবে। এইটার ভিতরে যে কোনো 3টার ভিতরে 2টা থাকলেই এমআই ডায়াগনোসিস করা যেতে পারতো। এইটাই আমাদের কাছে ছিল, এবং প্রায় 2000 সাল পর্যন্ত 1980-79 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এই ডেফিনিশন দিয়ে চলতেছিলাম আমরা। কিন্তু এর ভিতরে অনেকগুলো মানে ডাইলেমা তৈরি হয়, যেমন চেস্ট পেইনের মানে অনেক কারণ থাকে, বুকের ভিতর থেকে রেসপিরেটরি কজ, কার্ডিও মানে ভাস্কুলার কজ, পেরিকার্ডিয়াল কজ, মায়োকার্ডাইটিস, করোনারি আর্টারি ডিজিজ, মাস্কুলোস্কেলিটাল, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, নিউরোলজিক এবং মানে মানে সোমাটিক অনেক মানে কারণের জন্য এই চেস্ট পেইন হতে পারে। এবং একই সাথে ইসিজি চেঞ্জটাও একই কারণে, যে ইসিজি তে এসটি সেগমেন্ট ডিলাভেশন বা ডিপ্রেশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা প্রি এক্সাইটেশন সিনড্রোম বা অন্য যে কোনো কন্ডিশনে যদি হার্টকে ইনভলভ করে তার জন্য ইসিজি চেঞ্জ অনেক ক্ষেত্রে তৈরি হয়, বিভিন্ন অ্যারিথমিয়া ইসিজি চেঞ্জ। এবং বায়োমার্কার যেটা আছে, বায়োমার্কার শুধু কার্ডিয়াক ইনজুরি ছাড়াও যত ধরনের বড় বড় ফেইলিওর আছে, আইদার লিভার ফেইলিওর, রেনাল ফেইলিওর, হার্ট ফেইলিওর, নিউরোলজিক ফেইলিওর, সমস্ত ফেইলিওরে এবং সিভিয়ার সেপসিসে এই এটা বাড়ে, ট্রোপোনিন আইটা বাড়ে। তো এরপরে পরবর্তীতে কনসেনসাস আসলো, তাহলে নতুন করে যদি ডিফাইন করতে হয় তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। নতুন ভাবে 2টা জিনিস আসছে, যে মানে যে ডেফিনিশনটা ইউনিভার্সাল ডেফিনিশন হিসেবে পরিচিত, এটা 1, 2, 3। এখন আমরা যেটা বলবো সেটা মানে 4th ইউনিভার্সাল ডেফিনিশন অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা একটা নতুন কনসেপ্ট, নতুন ধারণা। আমাদের ডেভিডসন যে বইতে আছে, ডেভিডসন বইতে মানে 3rd মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনিশন আছে। কাজে আমরা রিসেন্ট আপডেট নিয়ে পড়তে গেলে 4th ডেফিনিশন নিয়ে আমরা পড়বো। 4th ডেফিনিশনে 2টা জিনিস খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে, একটা মায়োকার্ডিয়াল ইনজুরি আর একটা হলো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। আমরা তখনই মানে এমআই বলতে পারবো যখন মায়োকার্ডিয়াল ইনজুরি থাকবে ইন দি সেটিংস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। খুব সহজভাবে যদি আমরা, বইতে অনেক কঠিন ভাবে লেখা আছে, সহজভাবে বলতে গেলে আমরা এই 2টা জিনিসকে আমরা ইন্ডিকেট করব।
আপনাদের যদি মায়োকার্ডিয়াল হিস্ট্রি যদি দেখেন একদম 50 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনিশন আছে। আমরা লাস্ট 2018 ডেফিনিশনটি নিয়ে চিন্তা করব, যেটা ফোর্থ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আগে যে মানে এই ডেফিনিশন গুলো ছিল সেগুলো মোস্টলি ছিল ইপিডেমিওলজিক্যাল, এখনকার ডেফিনিশন গুলো মোস্টলি ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন। তো ইউনিভার্সাল ডেফিনেশনে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ডেফিনেশন করে ক্রাইটেরিয়া ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। Number 1, clinical definition of myocardial infarction denotes presence of acute myocardial injury that is detected by abnormal cardiac biomarkers in the settings of evidence of acute myocardial ischemia. আমি যেটা আগে বলতেছিলাম যে acute myocardial ischemia থাকবে, এর সেটিংসে যদি মায়োকার্ডাইটিস থাকে তাহলে তখনই এটা এমআই হিসাবে ডায়াগনোসিস হবে। আমরা মায়োকার্ডাইটিস কিভাবে কার্ডাইটিস কিভাবে বা কার্ডিয়াক ইনজুরি কিভাবে ডিফাইন করতে পারবো? ট্রোপোনিন আই বেশি থাকবে। আমরা ইসকেমিয়া কিভাবে ডিফাইন করতে পারবো? ইসকেমিয়ার সেটিংসে আমাদের সিম্পটমস থাকবে, আইদার চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ থাকবে, অথবা আমাদের ইসিজি চেঞ্জ থাকবে। ইসিজি তে টি খুব আর্লিয়েস্ট চেঞ্জ হলে টি আপরাইট থাকে, অথবা এসটি সেগমেন্ট ইলেভেশন, অথবা আমরা যে রেভলিউশনারি চেঞ্জ গুলো জানি উইথ টাইম যে চেঞ্জ গুলো হয় এসটি সেগমেন্ট ডিপ্রেশন থেকে শুরু, ইলেভেশন থেকে ডিপ্রেশন এবং কিউএফ, এই চেঞ্জ গুলা আলটিমেটলি আসবে। অনেক ক্ষেত্রে যদি ইসিজি চেঞ্জ এবং এগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে রেডিওলজিক্যাল এভিডেন্স দিয়ে মায়োসাইট লস ডিটেক্ট করা যায়, অথবা এনজিওগ্রাম করে যাওয়া যায়। লাস্টলি অটোপসি করেও যে এমআই আছে কিনা সেটা ডায়াগনোসিস করা যায়। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এই জিনিসগুলো পরবর্তীতে আমরা দেখতে পারবো। ইউনিভার্সাল ডেফিনেশন অফ মায়োকার্ডিয়াল ইনজুরি একটু এটাই কঠিন, নতুন কনসেপ্ট যেহেতু। Criteria for myocardial injury, that is detection of elevated cardiac troponin values above the 99% of upper reference value is defined as myocardial injury. তার মানে ট্রোপোনিন ভ্যালুটা যদি একটা সার্টেন মানে ভ্যালুর উপরে বসে, যেটা 99% অফ আপার রেফারেন্স লিমিট, এটার উপরে যদি থাকে তাহলে তখন আমরা বলবো যেটা ইলেভেটেড মানে ট্রোপোনিন, কার্ডিয়াক ট্রোপোনিন। এবং এই ট্রোপোনিনটা যদি খুব একুটলি রাইজ এবং ফল করে তাহলে আমরা ধরে নেব যে কোনো ভাবে একটা একুট কন্ডিশন আছে। যদি এই ট্রোপোনিনের ভ্যালুটা যদি পারসিস্টেন্টলি নরমাল থাকে, বা নরমাল না, একই রকম থাকে, কোনো যদি ইলেভেশন অথবা কোনো যদি ডিপ্রেশন অথবা যদি ফল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো একটা কার্ডিয়াক ক্রনিক কার্ডিয়াক ইনসাল্ট বা ক্রনিক কার্ডিয়াক ইনজুরি বলবো। এখন এই যে মায়োকার্ডিয়াল ইনজুরি যেটা ইসকেমিয়ার জন্য অ্যাথেরোথ্রম্বোসিসের জন্য হতে পারে, মানে করোনারি আর্টারিটা অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, অ্যাথেরোস্ক্লেরোসিসের পরে এখানে থ্রোম্বাস ফর্ম করে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থেকে সেল অক্সিজেন ডিপ্রাইভ করলো এবং আলটিমেটলি তার ইনজুরি থেকে ইনফার্কশন তৈরি হয়ে ট্রোপোনিন আই রিলিজ বেশি হলো। এটা এই অ্যাথেরোথ্রম্বোসিস ছাড়াও অন্য কোনো প্রসিডিউর যদি মায়োকার্ডিয়াল এর থাকে সেক্ষেত্রে হতে পারে। আপনারা জানেন যে করোনারি আর্টারি মানে এই রিভাসকুলারাইজেশন করতে গেলে বাইপাস অথবা পিসিআই করতে যদি যায় তাহলে করোনারি আর্টারিতে যে প্রসিডিউর করে তাতে কিছু ট্রোপোনিন বাড়তে পারে। এখন এই সমস্ত প্রসিডিউর রিলেটেড ক্ষেত্রে যদি এমআই হয় তা কিভাবে বুঝবো? যদি আমরা দেখতে পাই যে নরমালি প্রসিডিউর করার আগে তার ট্রোপোনিন নরমাল আছে এবং এখান থেকে যদি 99% এর উপরে আসে তাহলে সেটা অ্যাবনরমাল। আর যদি দেখি যে না ইনিশিয়ালি রাইজিং আছে ট্রোপোনিন, যে কিছুটা বেশি আছে আমার, এখান থেকে যদি 20% এর উপরে বেশি যদি না আসে তাহলে আমার মানে প্রসিডিউর রিলেটেড মায়োকার্ডিয়াল ইনজুরি আছে বলে আমরা ডিটেক্ট করতে পারবো না। স্টেবল থাকলে যা আগের ভাবে যেভাবে আসবে 99% এর উপরে, এবং যদি মায়োকার্ডিয়াল ইনজুরি যদি রাইজিং থাকে সেক্ষেত্রে 20% এর উপরে থাকবে। এটা মায়োকার্ডিয়াল মানে ইনজুরি যাতে যে মানে ট্রোপোনিন আই যে রিলিজ যে প্যাটার্ন, এটা একটা ডেল্টা ওয়েভ ফলো করে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন যে এখানটায় এটা ট্রোপোনিনটা একটা যদি রেইজ কার্ভটা আছে, একটা ডেল্টা ওয়েভের মতো আছে। এই দিকটায় যদি আমরা মনে করি টাইম অফ অনসেট অফ সিমটমস, কত ঘন্টা পর পর তার ট্রোপোনিনটা বাড়তেছে, আর এই দিক থেকে তার লেভেলটা যদি আমরা প্লট করি তাহলে দেখেন যে খুব ইনিশিয়াল স্টেজে
তার ট্রোপোনিন খুবই নিচে থাকে। আর এই যে সবুজ ঘরটা দেখা যাচ্ছে, এটি হলো 99% অফ আপার রেফারেন্স লিমিট। এই লিমিটের উপরে উঠলেই আমরা কেবল বলবো যে ট্রোপোনিন আই রেইজড। তো আমরা যখন ইনিশিয়ালি ইনসাল্ট থাকে তার থেকে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ট্রোপোনিন আইটা 99% এর নিচেই থাকে, সেক্ষেত্রে ডিটেক্টেবল থাকে না ট্রোপোনিন আইটা। এরপর থেকে ট্রোপোনিন আইটা মানে যত টাইম যায় তত এটা বাড়তে থাকে, এবং আর্লি স্যাম্পলিং যদি আমরা করি সেক্ষেত্রে দেখা যাবে খুব বেশি বাড়তেছে, এবং এরপর পরে একটা পর্যায়ে এসে একটা মানে প্লেটু ফেজে আসবে, এবং এরপরে আস্তে আস্তে করে সে ডিক্লাইন হতে থাকবে। এই ডিক্লাইন হতে থাকলেও তার প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই ট্রোপোনিন আইটা মানে ট্রোপোনিন ভ্যালুটা তার শরীরের মধ্যে ইলেভেটেড অবস্থায় থাকবে। ট্রোপোনিন ইজ মানে সেনসিটিভ মার্কার, যেটা খুব আর্লি আসে। আর্লি খুব বলতে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আসে, এবং এটা এখন হাই মানে সেনসিটিভ ট্রোপোনিন পাওয়া যায়, ডিটেক্ট করা যায়। হাই সেনসিটিভ ট্রোপোনিনের মাধ্যমে খুব মানে অল্প পরিমাণে ট্রোপোনিন যদি থাকে সেটা সেনসিটিভিটি মানে ডিটেক্ট করা সম্ভব। তো ইনিশিয়াল স্টেজে কম থাকলেও সম্ভব। তো এখন যদি আমরা দেখি যে খুব ইনিশিয়ালি যদি আমরা করি ট্রোপোনিন দেখা গেল নেগেটিভ, আর যদি খুব লেট স্টেজে করি দেখা যাবে এটা কম আছে। কিন্তু যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট করে মানে স্টেজে করি, যে একটা স্যাম্পলের থেকে আরেকটা স্যাম্পল 4 থেকে 6 ঘন্টা পরে করি, তাহলে দেখা যাবে দুইটা স্যাম্পলের ভিতরে ডেফিনেটলি মানে রাইজিং অথবা ফল থাকতে পারে। এই যে রাইজিং এন্ড ফল, এটাই ডেফিনিট ক্যারেক্টার ইসের জন্য। মাঝখানের এমআইয়ের জন্য মাঝখানের একটা মানে ক্যারেক্টার দেখেন যে এখানটা আছে, জায়গায় একই রকম আছে, কোন রকম মানে ফ্ল্যাকচুয়েশন নাই, না রাইজ আছে না ফল আছে। যদি ট্রোপোনিন অ্যাবভ দি 99% থাকে কিন্তু কোনো ধরনের ফ্ল্যাকচুয়েশন না থাকে, তাহলে সেটাকে আমরা ক্রনিক মায়োকার্ডিয়াল ইনজুরি হিসাবে বলতে পারি। এটা পুরোপুরি মায়োকার্ডিয়াল ইনজুরি থাকবে, একই রকম থাকবে, আর এটা থাকবে রাইজিং, এবং ফল থাকবে সেটা একুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য থাকবে। আমরা আপাতত আমাদের কনসেপশনটা এইভাবে রাখি যে যদি রাইজ এন্ড ফল হয় তাহলে সেটা একুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য হতে পারে। আমরা যদি পরবর্তী আরো একটা জিনিস দেখবো যে একুট হার্ট ফেলিয়ার ক্ষেত্রে ওরা এপিট রাইজ এন্ড ফল হতে পারে যদি এটা ইসের জন্য না থাকে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার যদি সেটিংস না থাকে। তো যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার সেটিংসে এরকম যদি রাইজ এবং ফল থাকে, ডেফিনেটলি এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবং যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার সেটিং এ এরকম রাইজ এবং ফল না থাকে, তাহলে সেটা আদার দ্যান মায়োকার্ডিয়াল ইনফাকশন আইদার মায়োকার্ডিটিস অথবা হার্ট ফেলিয়ার হতে পারে। আমরা পরবর্তীতে যখন স্লাইড গুলো দেখবো তখন আরো এভাবে দেখতে পারবো। এই কনসেপ্টটা একটু যারা আমাদের কাছে মানে স্টুডেন্ট আছেন, 5th ইয়ারের স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে নতুন, এবং আগে যারা পাশ করে গেছেন, ডাক্তার হয়ে গেছেন, যারা 2000 সালের আগে পাশ করে গেছেন, তাদের কাছেও এই কনসেপশনটা একটু নতুন, যে বাইটেম্পোরাল মানে অ্যারেঞ্জমেন্ট অফ দি ট্রোপোনিন। এখানে আরেকটা কনসেপ্ট মানে নতুন মানে এটা আছে যে কি কি কন্ডিশনে আসলে আমাদের এরকম মায়োকার্ডিয়াল ইনজুরি তৈরি করতে পারে। এবং আপনি দেখেন একটা জিনিস, হাইপোক্সিয়া আছে, একটা মানে লম্বা ইসের মধ্যে দেওয়া আছে, এটা দুইটা মাথা আছে, একটা সাদা অংশের মধ্যে দেওয়া আছে, এখানে নো মায়োকার্ডিয়াল ইনজুরি। তার মানে হাইপোক্সিয়া কোনো ধরনের মায়োকার্ডিয়াল ইনজুরি নাও করতে পারে। আরেকটা মাথায় লাল চক্রের মধ্যে দেওয়া আছে যেটা মায়োকার্ডিয়াল ইনফাকশন। হাইপোক্সিয়ার যদি আপনি দুইটা টেম্পোরাল মানে এই যে জিনিস চিন্তা করেন, যদি সিভিয়ার হাইপোক্সিয়া হয় তাহলে সে মায়োকার্ডিয়াল ইনফাকশন তৈরি করতে পারে, আর যদি এটা হাইপোক্সিয়া সিভিয়ার না হয় তাহলে কোনো ধরনের ইফেক্ট নাও তৈরি করতে পারে। এর মাঝামাঝি অবস্থায় যদি থাকে সে মায়োকার্ডিয়াল ইনজুরি তৈরি করতে পারে, যে ট্রোপোনিন জাস্ট ট্রোপোনিনই বাড়লো, যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার সেটিংস তৈরি করলো না। কারণ অনেক ক্ষেত্রে ইসকেমিয়ার ইনসাল্টটা এতই কম থাকে যে খুব মানে কোনো সিমটম তৈরি করতে পারে না, কিন্তু জাস্ট ট্রোপোনিন আই রেইজ হয়। তো এই ধরনের রেইজ হলে আমরা সেগুলোকে মায়োকার্ডিয়াল ইনজুরি বলবো। তো দেখেন এখান থেকে আমরা মানে এই একইভাবে আমরা এনিমিয়া, হাইপোটেনশন, কিডনি ইনজুরি, হার্ট ফেইলিওর এবং ভেন্ট্রিকুলার টেকিয়ারিথমিয়া সব কটা কন্ডিশনে মায়োকার্ডিয়াল ইনফাকশন তৈরি করতে পারে, এবং একইভাবে নো ইনজুরি করতে পারে অথবা মায়োকার্ডিয়াল ইনজুরি করতে পারে। এই কজগুলো যদি আমাদের কাছে থাকে, এই কজগুলো ম্যাক্সিমামই সেকেন্ডারি কজ। এক্ষেত্রে করোনারি আর্টারির অ্যাথেরোথ্রম্বোসাইটিক মানে কন্ডিশন ছাড়াও এই ক্ষেত্রে
মায়োকার্ডিয়াল ইনফার্কশন তৈরি করতে পারে। যদিও আমরা জানি যে অ্যাথেরোথ্রম্বোসিস করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ রাপচার হয়ে এবং ব্লক হয়ে গেলে সেটাই হয়, এবং সেটাই 90% এর মতো যদি টাইপ 1 আমরা বলি, মানে নতুন ক্লাসিফিকেশন অনুসারে এটাকে টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। এই টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফার্কশনই বেশি। টাইপ 2 হলো এইটা, যেখানে করোনারি আর্টারির নিজের ইনভলভমেন্ট থাকবে না, সেকেন্ডারি কোনো কজের জন্য আইদার এনিমিয়া, হাইপোটেনশন, শক, কিডনি ডিজিজ, হার্ট ফেইলিওর অথবা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার জন্য নো ইনজুরি থেকে মায়োকার্ডিয়াল ইনজুরি তৈরি করতে পারবে। তো আমরা যদি দেখি কতগুলো লিস্ট যদি দেখি যে আসলে কি কি কারণে মায়োকার্ডিয়াল ট্রোপোনিন মানে বাড়তে পারে, কারণ আপনি দেখবেন যে যে কোনো কারণেই ট্রোপোনিন আই বাড়লে আপনাকে খবর দেবে যে আপনি কার্ডিওলজিস্ট হন অথবা ইন্টার্নিস্ট হন অথবা যেই হন না কেন, আপনাকে যে সাবজেক্টে প্র্যাকটিস করেন না কেন, আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকবে যে ট্রোপোনিন আই বাড়ছে, অথবা আমি তো জানি ট্রোপোনিন আই একটা মায়োকার্ডিয়াল ইনজুরি হিসাবে আছে, অতএব এটা মনে হয় এমআই হয়ে গেল। এখন এমআই হলো কি হলো না এমআই, এটা সেই ধারণাটা রাখার জন্য আপনার এই কতগুলা কারণ আমরা বলতে চাই, যেটা আপনি সহজভাবে বুঝতে পারবেন সেইভাবে আমরা বলি। যে প্রথম কারণটা হইতেছে মায়োকার্ডিয়াল ইনজুরি রিলেটেড টু একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা ইসকেমিয়া, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ডিসরাপশন এন্ড থ্রম্বাস। আমি আগে বলছিলাম যে করোনারি আর্টারিতে যে প্লাগটা আছে এটা যদি ডিসরাপ্ট করে এবং এখানে যদি থ্রম্বাস ফর্ম করে, তাহলে তার ডিস্টাল পোর্শনে ব্লাড সাপ্লাই কাট অফ হয়। এটা ডিপেন্ড করে তার মানে সাপ্লাইয়ের উপরে, সে কতটা 100% বন্ধ হয়ে যায় যদি, এবং কোনো ধরনের কোলাটারাল যদি ডেভেলপ না করতে পারে, তাহলে ডিস্টাল পোর্শনের সাপ্লাই বন্ধ থাকলে সেই ডিস্টাল পোর্শন আলটিমেটলি ইসকেমিয়া টু ইনফার্কশনে চলে যায়। 1 সেকেন্ডের ভিতরে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে, এবং এটা যদি আপনার 20 মিনিটের বেশি পারসিস্ট করে ইসকেমিয়াটা, তাহলে সেখানে ইনফার্কশন তৈরি হয়। আমরা সবাই জানি আমাদের প্যাথোলজিক্যাল জ্ঞান থেকে। ওই ইনফার্কশন হয়ে গেলে সেখান থেকে সেল নেক্রোসিসের মাধ্যমে টিস্যু ট্রোপোনিন আই বের হয়ে যাবে। এবং অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচারের পরে যেটা আছে মায়োকার্ডিয়াল ইনজুরি রিলেটেড টু একুট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বিকজ অফ অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইমব্যালেন্স। যে কোনো কারণে যদি মায়োকার্ডিয়ালের অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ড মিসম্যাচড হয় আদার দ্যান অ্যাথেরোথ্রম্বোসিস, আমরা প্রথম কাজটা বাদ রেখে যদি হয়, আমি মনে করি কি কি কারণে মায়োকার্ডিয়াল পারফিউশন কমতে পারে। সিম্পল একটা উদাহরণ যদি দেন, যে হাইপোটেনশন অথবা কার্ডিওজেনিক শক অথবা সিভিয়ার হাইপোক্সিয়া যদি আপনি চিন্তা করেন, অথবা সিভিয়ার এনিমিয়া চিন্তা করেন, সেই সমস্ত ক্ষেত্রে রক্তে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম অথবা হাইপোক্সিয়ার জন্য অক্সিজেন থাকবে কম। মানে এই সমস্ত এখন এই কোভিড সিচুয়েশনে দেখেন যে রোগীগুলোর ভিতরে যে হাইপোক্সিয়া ডেভেলপ করে, এবং হাইপোক্সিয়া ডেভেলপ করলে আলটিমেটলি করোনারি পারফিউশন কম থাকতে পারে। করোনারি পারফিউশন কম হলে সে ট্রোপোনিন আই রিলিজ হবে, মায়োকার্ডিয়াল ইনজুরি তৈরি হবে। অতএব এরপরও যদি করোনারি আর্টারিতে স্পাজম হয়, মাইক্রোভাস্কুলার ডিসফাংশন থাকে, করোনারি এম্বোলিজম যদি হয় অন্য জায়গা থেকে, করোনারি আর্টারি ডিসেকশন যদিও রেয়ার, কিন্তু যদি প্রসিডিওর করতে যে যদি ডিসেকশন করে ফেলে কেউ, অথবা সাস্টেইনড ব্রেডি অ্যারিথমিয়া যদি থাকে, হাইপারটেনশন অথবা শক, রেসপিরেটরি ফেইলিওর, সিভিয়ার এনিমিয়া, এই সমস্ত পথে মায়োকার্ডিয়াল পারফিউশনকে সে কম নিয়ে যেতে পারবে। এবং আরেকটা আছে মানে ইনক্রিজড অক্সিজেন ডিমান্ড যদি হয়, যে মনে করেন আপনার সাস্টেইন ভেন্টিকুলার টেকি মানে অ্যারিথমিয়া যদি থাকে, ভেন্টিকুলার কন্ট্রাকশন খুব বেশি, কাজ বেশি করতে হইতেছে, অতএব তার অক্সিজেন সাপ্লাই তার খুব বেশি, অথবা আমি যদি মনে করি যে আমার লেফট ভেন্টিকুলার হাইপারটেনশন আছে অথবা সিভিয়ার হাইপারটেনশন আছে, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি আছে, যার লেফট ভেন্টিকুলার অক্সিজেন ডিমান্ড বেশি, সেই তুলনায় যদি আমার সাপ্লাই কম থাকে, করোনারি আর্টারি নরমাল থাকা সত্ত্বেও যদি সাপ্লাই কম থাকে, সেক্ষেত্রেও আমার এই ইসকেমিয়া থেকে মায়োকার্ডিয়াল ট্রোপোনিন আই বাড়তে পারবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া লিডিং টু ইনফার্কশন হতে পারে। আদার কন্ডিশনের ভিতরে বড় বড় যে সমস্ত অর্গান গুলো আছে সবগুলোর যদি ফেইলিওর মনে রাখেন, যেমন হার্ট ফেইলিওর, মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, করোনারি আর্টারি রিভাস্কুলারাইজেশন প্রসিডিওর, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এবং ওই যে আমরা ডিফিব্রিলেশন দেই বা ডিফিব্রিলেশন যে শক দেই, তারপরেও কিন্তু ট্রোপোনিন আই বাড়বে। একটা রোগী আপনার কাছে মানে আসলো কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে, আপনি তাকে শক দিলেন, সিপিআর দিলেন, তার পরে ট্রোপোনিন করতে দিলেন, তার ট্রোপোনিন কিন্তু এমনিই বাড়বে। আপনার মাথার মধ্যে এটাও যেন থাকে যে আমি তাকে ডিপ্রেপ করছে, অথবা ডিপ্রেপের পরে তার
ট্রোপোনিন আই বাড়তে পারে। এই ক্ষেত্রে তার ইসিজি কোরিলেশন যদি নরমাল থাকে তাহলে তার এমআই আমরা বলবো না, এটা মায়োকার্ডিয়াল ইনজুরি হিসাবে বলবো। সিভিয়ার যদি সেপসিস থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, স্ট্রোক, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি হাইপারটেনশন, some imperative disease, chemotherapeutic agents, critically ill patient এবং strenuous exercise, সমস্ত কন্ডিশন গুলোতে আমাদের ট্রোপোনিন আই বাড়বে। তো শুধু ট্রোপোনিন আই বাড়াই মায়োকার্ডিয়াল ইনফার্কশন না, যদি দেখতে হবে ক্লিনিক্যাল সেটিংস ইসকেমিয়া আছে কি নাই। এখানে একটা সুন্দর একটা চার্ট আছে, মানে যারা কার্ডিওলজিস্ট আছেন তারা হয়তো আগে দেখছেন, কিন্তু যারা মানে আমার স্টুডেন্ট আছে তাদের কাছে এই চার্টটা নতুন। এই চার্টটা দিয়ে তোমার যদি মানে সামনে ট্রোপোনিন আই পড়ে তাহলে তুমি ট্রোপোনিন আইটা নিয়ে কি করবা সেটা নিয়ে তুমি চিন্তা যদি এইভাবে একটু মাথার মধ্যে রাখো যে ট্রোপোনিন আই আমার হাতে একটা ভ্যালু আসছে, আমি কি করতে পারি। যদি দেখি ইলেভেটেড ট্রোপোনিন আই আছে এবং এই ভ্যালুটা পরপর দুইটা ভ্যালুই স্টেবল আছে, তাহলে এটা আমার ধরে নিতে পারি আমি এটা ক্রনিক মায়োকার্ডিয়াল ইনজুরি আছে, অতএব এটা আমার এমআই না। এবং এটা কি হতে পারে, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হতে পারে অথবা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এরপরে ট্রোপোনিন যে ভ্যালু দুটো আছে, যে দুটো ভ্যালুর ভিতরে রাইজ এন্ড ফল আছে। রাইজ এন্ড ফল আসলে আমার প্রথম চিন্তা আসবে যে এটা ইসকেমিয়ার রিলেটেড কিনা, কারণ আমরা এর আগে অনেকগুলো কোর্স দেখছি যে সিভিয়ার মানে অর্গান ফেইলিওর, ক্রিটিক্যালি ইল পেশেন্ট, হাইপোক্সিয়া, হাইপোটেনশন থেকে শুরু করে অনেক পজিটিভ জন্যই আমার ট্রোপোনিন আই বাড়তে পারে। এবং এটা যদি মানে যেহেতু বাড়ে এবং কমতে পারে দুইটাই যদি এরকম থাকে, তাহলে সেই সেটিং এ আমার ইসকেমিয়া আছে কি নাই, একুট ইসকেমিয়া আছে কিনা, একুট ইসকেমিয়ার জন্য চেস্ট পেইন আছে কিনা, শর্টনেস অফ ব্রেথ আছে কিনা, এবং ইসিজি তে চেঞ্জ আছে কিনা। এই সমস্ত চেঞ্জ গুলো যদি না থাকে তাহলে আমি তাকে বলবো যে মায়োকার্ডিয়াল ইনজুরি এটা এমআই না। যেহেতু তার ইসকেমিয়ার কোনো এভিডেন্স আমি পাচ্ছি না, অতএব এটা এমআই না, এটা মায়োকার্ডিয়াল ইনজুরি। মাঝখানের সেক্টরটা যদি দেখেন, এই মায়োকার্ডিয়াল ইনজুরি যেহেতু আমি একুটলি আছে, অতএব একুট মায়োকার্ডিয়াল ইনজুরি আসবে, এটা একুট মায়োকার্ডিয়াল মানে হার্ট ফেইলিওর অথবা মায়োকার্ডাইটিস হিসাবে আসতে পারে। এই দুইটা জিনিস আমরা এখান থেকে আমরা এটা মানে ক্যালকুলেট করতে পারি যে রাইজ এন্ড ফল যদি থাকে, যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া না থাকে তাহলে সেটা একুট হার্ট ফেইলিওর অথবা একুট মায়োকার্ডাইটিস হতে পারে। এরপরে আসেন যে প্রশ্নটা আমরা মানে কনসার্ন সেটা নিয়ে আসে। রাইজ এন্ড ফল আছে, একুট মায়োকার্ডিয়াল ইসকেমিয়াও আছে, একই সিচুয়েশনে রোগীর ইসিজি তে চেঞ্জ আছে, তারপরে রোগীর চেস্ট পেইন আছে, তাহলে রোগীর তো আমার একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডায়াগনোসিস হয়ে গেল। এখন আমার টাইপ 1 কি টাইপ 2 এটা আমার এক্সক্লুড করার প্রয়োজন আছে। টাইপ 1 এ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক মানে কত মানে অ্যাথেরোথ্রম্বোটিক রাপচার এবং অক্লুশন থাকবে। আর টাইপ 2 তে থাকবে হলো অ্যাথেরোস্ক্লেরোটিক রাপচার থাকবে না, হয়তো তার অ্যাথেরোস্ক্লেরোটিক একটা প্লাক থাকতে পারে কিন্তু প্লাকটা রাপচার হবে না, সে একটা ফিক্সড ডিফেক্ট থাকতে পারে, অথবা সাপ্লাই এবং ডিমান্ড, আগে যে আমরা যতগুলা নাম বলছিলাম সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ, সেই সাপ্লাই এবং মিসম্যাচ থাকতে পারে। এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে টাইপ 2। এবং যদি কোনো ক্রমে আমরা যদি অ্যাথেরোস্ক্লেরোটিক মানে রাপচার এভিডেন্স পাই এবং যদি থ্রম্বাস ফর্ম করে যদি ডিস্টাল সাপ্লাই বন্ধ থাকে, সেটা হবে টাইপ 1। টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফার্কশন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় এবং প্লাক রাপচার হয় এবং প্লাক ইরেশন হয়। এবং টাইপ 2 হয় সিভিয়ার হাইপারটেনশন থাকে এবং সাস্টেইন টেকিয়ারিথমিয়া থাকে। এই ক্ষেত্রে মানে রোগীরা মানে আদার্স কন্ডিশন গুলো আপনাকে ইন্ডিকেট করবেন, যেমন সিভিয়ার এনিমিয়া অথবা সিভিয়ার হাইপারটেনশন, শক, সিভিয়ার ক্রিটিক্যাল ইল পেশেন্ট, সেপসিস, এই সমস্ত গুলোর মধ্যে যদি আপনি ট্রোপোনিন বেশি পান তাহলে আপনি ধরে নিতে পারবেন এটা টাইপ 2 মানে সেকেন্ডারি এমআই। এগুলো যদি না থাকে তার প্রসেস অফ এক্সক্লুশনে আপনি এটা মনে করতে পারবেন টাইপ 1 এমআই। তাহলে এখানে দেখেন আমরা ক্লাসিফিকেশনের ভিতরে একটা কথা বলতেছি, সেটা হলো টাইপ 1 এবং টাইপ 2 এমআই এর কথা আমরা বলতেছি। পরবর্তীতে আমরা আরো ক্লাসিফিকেশন, নতুন ক্লাসিফিকেশনে 3 এবং 4, 5 তিনটা জিনিস আমরা যোগ করব। তো এটাও একটা নতুন আমাদের কনসেপ্ট যে ট্রোপোনিন আইর ভ্যালু যেভাবে দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এটা মানে একুট মানে মায়োকার্ডিয়াল ইনজুরি কিনা অথবা একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিনা, একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাথে এটা টাইপ 1 কিনা বা টাইপ 2 কিনা। যদিও একটু কঠিন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, তারপরে যেহেতু নতুন কনসেপ্ট অতএব আমরা কনসেপ্ট নতুনকে একটু ধারণ করি।
এই যেহেতু এরকম মানে ডব্লিউএস এর এটা রিকমেন্ডেশন হলো ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড হার্ট অ্যাসোসিয়েশন, তারা সবাই মিলে বলতেছে তুমি এমআই কে এখন এই 4th ইন্টারন্যাশনাল ডেফিনেশন অনুসারে তুমি ডিফাইন করো। তার মানে হচ্ছে তুমি তার একটা ট্রোপোনিন আই করো, তারপর তার ইসিজি চেঞ্জ এবং তার হলো যে সিমটম দেখে তাকে তুমি ডিফাইন করো। কিন্তু ডব্লিউএইচও পরবর্তীতে বলে গেছে যে সমস্ত দেশে মানে রিসোর্স কনস্ট্রেইন্ট আছে সে সমস্ত দেশে এটা ফ্লেক্সিবল থাকতে পারা যায়, সে সমস্ত জায়গায় মানে তাদের আগের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটি তারা অ্যাপ্লাই করতে পারেন। তার মানে হইতেছে কোন রোগীর যদি ক্লিনিক্যাল হিস্ট্রি থাকে সাজেস্টিভ অফ চেস্ট পেইন, দ্যাট ইজ টিপিক্যাল চেস্ট পেইন সেন্ট্রালি লোকেটেড এবং সিভিয়ার টাইম মোর দেন 20 মিনিটস এবং রেডিয়েশন আছে, টাইটনেস আছে, হেভিনেস, কনস্ট্রিকশন আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে সোয়েটিং, এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে এই হিস্ট্রির সাথে যদি ইসিজি চেঞ্জ থাকে এবং ইসিজি তে ইলাভেশন এবং তারপরে যদি তার কিউএফ ডেভেলপ করে তাহলে এইটার ক্ষেত্রে এই দুইটা দিয়েই তারা বলতেছে যে মানে বায়োমার্কার থাকুক বা না থাকুক তুমি এমআই ডায়াগনোসিস করতে পারো যদি তোমার রিসোর্স কনস্ট্রেইন্ট থাকে। কিন্তু যদি রিসোর্স তোমার অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি অবশ্যই ট্রোপোনিন আই করে এই জিনিসটাকে কনফার্ম করার ব্যবস্থা করবে। তো আমার মানে মানে বলার উদ্দেশ্য হলো এইখানটায় যে আমাদের অত ধনী দেশ না আমরা, আমরা ডাব্লিউএইচ এর রিকমেন্ডেশন অনুসারে আমরা চলতে পারি। যদি কেউ মানে দেখা যায় যে না তার মানে রিসোর্সে অথবা তার আর্থিক দিক থেকে সমস্যা নাই, তাকে তার মানে ইউনিভার্সাল ডেফিনেশন তার উপরে অ্যাপ্লাই করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা রোগীর যদি দেখা যায় যে ফ্রাঙ্ক এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, রোগীর চেস্ট পেইন আছে, সোয়েটিং আছে, তাহলে আপনি এই দুইটা দিয়েই কোন রকম এনজাইম ছাড়াই রোগীর মানে ট্যাক্সেশন না করে আপনি ডায়াগনোসিস কনফার্ম করতে পারেন। আমি পড়ানোর মানে এই না যে আমি সমস্ত রোগীকে বলতেছি যে তোমরা 4th ইন্টারন্যাশনাল ডেফিনেশন যেটা আছে সেটা অ্যাপ্লাই করো। আপনার মানে রোগীর চিকিৎসা, আপনার রোগীর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে রোগীর আর্থসামাজিক অবস্থার উপরে নির্ভর করে আপনি কোথায় আছেন, কোন লোকাল অ্যাভেলেবিলিটির উপরে আছেন, আপনার ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটি কি আছে, তার রোগীর ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশন করতে দেবেন। এখন যদি আমরা ক্লাসিফিকেশন আমরা করি বা পরীক্ষার হলে সব প্রায় জিজ্ঞাসা করা হয় এমআই ক্লাসিফিকেশন, তো আসলে আমার মানে 5th ইয়ার স্টুডেন্ট ভাইরা তোমরা একটু বিপদে পড়ে যাও, কারণ তোমার বইয়ের ভিতরে কিন্তু এমআই হিসাবে কিছু লেখা নাই। তোমার বইতে যেটা লেখা আছে সেটা হলো একুট করোনারি সিনড্রোম হিসাবে বর্ণনা করা আছে, এসটিএমআই এবং আনস্টেবল এনজাইম একই দিকে বর্ণনা করে গেছে। সেজন্য তোমাকে যখন আলাদাভাবে এমআই হিসাবে জিজ্ঞাসা করে তখন তুমি বিপদে পড়ে যাও, কারণ মানে আমাদের যে সমস্ত বিজ্ঞ স্যাররা আছেন তারা যখন পড়ছেন তখন কিন্তু এমআই আলাদাভাবে, আনস্টেবল এনজাইনা আলাদাভাবে এবং নন এসটিএমআই আলাদাভাবে ছিল, স্যাররা আলাদাভাবে পড়ছেন। কিন্তু পরবর্তীতে ইটিওলজি, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন মানে এবং প্রগনোসিস মোটামুটি ভাবে সব এক থাকায় আনস্টেবল এনজাইনা, নন এসটিএমআই, এসটিএমআই এই জন্য মোটামুটি ভাবে সবকটাকে এক করে দেওয়া হয়েছে। কিন্তু আলাদাভাবে যেহেতু পরীক্ষার হলে জিজ্ঞাসা করে এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলকে আমি ধন্যবাদ দেই যে তারা মানে আমাকে রিকোয়েস্ট করছে স্যার এমআই একটু আপডেট ম্যানেজমেন্টটা আপনি 3 দিন যদি ধরে আমাদেরকে একটু বলতে, তো সেই জন্য আমি মানে তোমাদের জন্য আলাদাভাবে যাতে সহজ ভাবে সবার জন্য বোধগম্য হয় সেই জন্য আমি এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এটা মানে ট্রিটমেন্ট পারপাজে আমরা যেটা সহজে বানিয়ে করি যে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন দুটো ভাগ করে নিই। যে এসটি সেগমেন্ট ইলেভেশন সিজিতে যদি দেখি যে এসটি সেগমেন্ট ইলেভেশন আছে এবং তার চেস্ট পেইন আছে এবং তার বায়োমার্কার ইনজুরি বেশি আছে, তাহলে সেখানে আমরা এসটি এলিভেটেড এমআই বলি। যদি দেখি যে না আমাদের এসটি এলিভেটেড এমআই না এবং তার চেস্ট পেইন আছে, ইসিজি তে চেঞ্জ আছে এবং এসটি ডিপ্রেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই টিএমআই জাস্ট উল্টা এসটিএমআই। আমি আবার পরে ডেফিনেশনে এসটিএমআই নন এসটিএমআই নিয়ে একটু আলাপ করব। আরেকটা ক্লাসিফিকেশন আমরা আগে যে আলাপ করছি ক্লাস 1 এবং 2, আপনারা আমার আগের আলাপ থেকে বুঝতে পারছেন এইটাই এখন মানে লেটেস্ট ক্লাসিফিকেশন, যেটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন এবং এটা প্রগনোস্টিক এবং আদার্স ট্রিটমেন্ট ফ্যাসিলিটিজ এর উপরে ডিপেন্ড করে। ক্লাস 1 মানে অ্যাথেরোথ্রম্বোসিস, যদি সহজভাবে করোনারি আর্টারি নিজের একটা
প্লাগ থাকবে সেটা রাপচার হয়ে যাওয়ার পরে সে থ্রোম্বাস ফর্ম করে ডিস্টাল করোনারি আর্টারি সার্কুলেশন বন্ধ হবে, যার জন্য ইসকেমিয়া লিডিং টু মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা টাইপ 1 নিজস্ব। আর টাইপ 2 এখানে ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচ থাকবে। আমরা সেকেন্ডারি অনেকগুলো কজের কথা জানি, সাপ্লাই এবং যে কোনো কারণে কম থাকতে পারে এবং ডিমান্ড যদি বাড়ে সেই ক্ষেত্রে। এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন টাইপ 3 এটা একটা মানে অদ্ভুত একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যে মানে আপনারা জানেন যে সাডেন মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের রোগীদের মারা যায়। যে একটা রুগী আপনার চেম্বারে মানে আসার আগে, সরি চেম্বার থেকে মনে করেন এমার্জেন্সিতে রুগীটা ছিল, রুগীটার বুকে ব্যথা ছিল, রুগীটার ইসিজি করা সম্ভব হয় নাই, রুগীটাকে আমরা সিসিউতে পাঠিয়ে দিছি, সিসিউতে আসতে আসতে ইসিজি মানে করা শুরু করছেন অথবা ইসিজি করতে পারছেন অথবা করতে পারেন নাই, এরকম একটা অবস্থায় রুগীটা হঠাৎ করে মারা গেল। যে আপনি মানে হয়তো ট্রোপোনিন মানে নিছেন অথবা ট্রোপোনিন নেওয়ারও সুযোগ হয়নি, আপনার রুগী মারা গেছে, আপনার রুগীর এরকম চেস্ট পেইনের এরকম একটা হিস্ট্রি ছিল, ইসিজি একটা করতে পারছেন অথবা করতে পারেন নাই, যেটাই হোক না কেন মানে ইসিজি করে থাকেন, তাহলে সেখানে হয়তো বা এভিডেন্স থাকে যে কোনো ধরনের ইসকিমিয়ার এভিডেন্স আছে, যদি তাহলে টাইপ 1 এ তো চলেই যায়। যদি ফ্রাঙ্কলি মানে ইসকিমিয়ার এভিডেন্স না পান, সরি এমআই এভিডেন্স যদি না পান, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? আমার ডেফিনিশন অনুসারে আমার বলতে হবে যে ট্রোপোনিন বেড বাড়বে, এসটি সেগমেন্ট ইলেভেশন হবে, মানে চেস্ট পেইন থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে তো আমার এটা হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এইরকম একটা কন্ডিশনে যদি রোগীটা মারা যায় সাডেনলি, ইসিজিতে যদি ট্রোপোনিন যদি পাওয়া নাও যায় অথবা ব্লাড স্যাম্পলের আগেই যদি হয়, 4 ঘন্টার আগে আমি বলছি যে ট্রোপোনিন আপনি নিলেন কিন্তু করতে দিলেন, কিন্তু 4 ঘন্টার আগেই রোগীটা মারা গেল, তখন তো ট্রোপোনিন রিলিজ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইটাকে মানে করি, তাহলে সেইটাকে আমরা টাইপ 3 মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো। এটা আমার একটা মজার ঘটনা আছে এখানে, মানে আপনারা জানেন যে হিসেবে মানে বিডিআর এর সাথে আমাদের সেনাবাহিনীর যে একটা দুঃখজনক বিভিন্ন অঞ্চলে মানে মানে হার্ট অ্যাটাক মানে প্রবণতা বিডিআর জওয়ানদের মধ্যে বৃদ্ধি পায়। আমি তখন এখানে মানে দুঃখিত, শুনে যায় কিনা দেখো, দুঃখিত। তো ওই এরপরে বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের তদন্ত আসা শুরু করলো, আমরা যখন তার ডায়াগনোসিস টাইপ 3 মায়োকার্ডিয়াল ইনফার্কশন লিখে দিলাম, এরপর থেকে ডিজি অফিস থেকে একবার একটা তদন্ত মানে বিকাশ ফেস করছে, সে যে বলছে আমরা টাইপ 3 এমআই এটাকে ডায়াগনোসিস করছি, এরপর থেকে আর কোনো ধরনের তদন্ত আমাদের ফেস করতে হয় নাই। তাই শুধু টাইপ 3 মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেহেতু আমরা এখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে বলে দিছি, তারপরে এরা আর করে নাই। পরবর্তীতে ময়দা তদন্তেও তার টাইপ 3 মায়োকার্ডিয়াল ইনফার্কশনই বের হয়ে আসছিল। এখন টাইপ 4 মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা আমরা যদি মায়োকার্ডিয়াল করোনারি আর্টারি রিভাস্কুলারাইজেশন করতে যাই, পিসিআই করি বা স্টেন্ট লাগাই, সেই ক্ষেত্রে যদি এমআই হয় সেই ক্ষেত্রে আমরা টাইপ 4 বলবো, এবং বাইপাস করার সাথে যদি এমআই হয় সেটাকে আমরা টাইপ 5 এমআই বলবো। এই ধরনের 1 2 3 4 5 বলা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইপ 1 এমআইটা কমন, এবং 4 5 যেহেতু বাইপাস করার সাথে রিলেটেড এবং মায়োকার্ডিয়াল আর পিসিআই করার সাথে রিলেটেড। বড় হয়েছে। হ্যাঁ, আরেকটা ক্লাসিফিকেশন মানে আমাদের মানে অভিজ্ঞ যে সমস্ত স্যাররা আছে, ক্লিনিশিয়ান আছেন, তারা মানে শুনতে চান যে কিউ ওয়েব এবং নন কিউ ওয়েব, যে এটা বইয়ের মধ্যে এখন আর নাই, কিন্তু তারপরও আপনারা শুনে রাখেন যে এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই হলো তার রেজুলেশন কিউ ওয়েব হতে পারে, কিউ ওয়েব নাও হয়েও মানে তার রেজুলেশন হতে পারে। তার মানে যদি খুব ভালোভাবে রিপারকিউশন হয়ে যায়, তাহলে এসটি সেগমেন্টের পরে আর কোনো কিউ ওয়েব তৈরি নাও হতে পারে। তাহলে the presence of Q and non-Q MI can be differentiated. তাহলে তিন ভাবে আমরা এমআই কে ডিফারেন্সিয়েট করতে পারি। একটা হলো এসটি সেগমেন্ট ইলেভেশনের উপরে,
ST এলিভেটেড, নন ST এলিভেটেড, প্রেজেন্স অফ কিউ এর উপরে কিউ এবং নন কিউএমআই। আরেকটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ক্লিনিক্যাল এবং প্যাথোলজিক্যাল এবং প্রগনোস্টিক ডিফারেন্সের উপরে এবং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে। টাইপ 1 অ্যাথেরোথ্রম্বোসিস, টাইপ 2 সাপ্লাই ডিমান্ড, টাইপ 3 যে সাডেন কার্ডিয়াক ডেথের মতো যে কন্ডিশনটা আসবে, টাইপ 4 যদি পিসিআই করতে যাই স্ট্যান্টিং করি সেই ক্ষেত্রে, এবং টাইপ 5 বাইপাস করার ক্ষেত্রে। তা টাইপ 5 এ যখন আমরা মানে দেখব যখন সিএবিজি করতে গেলে যে বাইপাস করতে গেলে ট্রোপোনিনটা 10 গুণ বেশি হতে হবে এবং পিসিআই করতে গেলে 5 গুণ বেশি হতে হবে। 5 গুণ এবং 10 গুণ যদি বেশি না হয় তাই টাইপ 4 এবং 5 এমআই হবে না। যদি আমরা এসটিএমআই ডেফিনিশন আমরা বলি, যেহেতু আমরা এসটিএমআই নিয়ে অনেক কাজ করতে হবে, আমাদের কনসার্ন এসটি এলিভেটেড এমআই হলে, কারণ দিস ইজ দি ক্যান্ডিডেট ফর রিপারকিউশন আইদার বাই থ্রোম্বোলাইটিক অর বাই পিসিআই। যে এসটিএমআই আমরা কিভাবে ডায়াগনোসিস করব সেটা হলো ক্যারেক্টারিস্টিক সিম্পটম থাকবে 20 or 30 minutes of myocardial ischemia in association with persistent elevation of the electrographic changes. Then when the persistent ST segment elevation থাকবে, persistent মানে 20 minutes। আপনি যদি 20-20 মনে রাখেন, কারণ হলো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি তারা বলছে 30 মিনিটস চেস্ট পেইন থাকতে হবে, আর ইউনিভার্সাল ডেফিনিশনও বলছে 20 মিনিটস থাকতে হবে। যা হোক 20 মিনিটস এর বেশি, আপনি যদি 20 মিনিটস পারসিস্টেন্ট ST segment elevation থাকে, 20 মিনিটস এর মতো চেস্ট পেইন থাকে এবং সাবসিকুয়েন্ট যদি মার্কার যদি রিলিজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে ডায়াগনোসিস করতে পারবো ST এলিভেটেড এমআই। ঠিক নন ST এলিভেটেড এমআই একই রকম থাকবে, শুধুমাত্র পারসিস্টেন্ট যে ST segment elevation আছে এটা থাকবে না। তার মানে ক্যারেক্টারিস্টিক তার চেস্ট পেইন থাকবে, তার সাবসিকুয়েন্ট মার্কার ইনক্রিজ থাকবে, এবং এই ক্ষেত্রে এসটি সেগমেন্ট ইলেভেশন না থেকে বরং এসটি সেগমেন্ট তার ডিপ্রেশন থাকতে পারে। তো এসটি সেগমেন্ট ইলেভেশন এবং ডিপ্রেশনের মধ্যে পার্থক্য এই। কিউ এবং নন কিউ এর মধ্যে পার্থক্য একই রকম। এসটি সেগমেন্ট যেখানে আমরা ইলেভেশন বলছি ওখানে বলবো যে এসটি মানে কিউএব আছে, আরেকটা বলবো আমরা কিউএব নাই। নন এসটিএমআই এটা আবার আমি একটু অন্যভাবে লিখে নিয়ে আসছি যে এনজাইনাল পেইন থাকবে এবং এই পেইনটা প্রলং পেইন থাকবে এবং নিউ অনসেট পেইন থাকে, অথবা আগে যদি প্রিভিয়াসলি কোনো স্ট্যাবলিশড পেইন থাকে সেই পেইনটা যদি চেঞ্জ হয়ে যায়, সেই পেইনগুলোর সাথে যদি আপনার ট্রোপোনিন বেশি থাকে তাহলে সেটা হলে আপনার নন এসটি এলিভেটেড এমআই বলবে। এই দুটোর ভিতরে ডিফারেন্সিয়েশন একটা জায়গায়, এসটি এলিভেটেড এমআই হলে আমি স্ট্রেপ্টোকাইনেস আমরা আগে সবচেয়ে বেশি দিতাম, এখন স্ট্রেপ্টোকাইনেস এখন আর কোনো ড্রাগ অফ চয়েস না, এখন টেনেক্টিফিলিস ইজ দ্য পেপার ড্রাগ অফ চয়েস, এবং আইভি থ্রোম্বোলাইটিক্স এবং এটা বুলাস ডোজে দিতে হয়, কিন্তু দাম একটু বেশি, প্রায় 52-55 টাকার মতো, এবং এর দিতে পারলে টেনেক্টিফিলিসটা তা প্রায় প্রাইমারি পিসিআই এর মতো সময় কাজ হয়। প্রাইমারি পিসিআই বলতে পারি যে যদি আমি 2 ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের রোগীর যদি স্টেন্ট লাগাই তাহলে যে ধরনের আমি লাভ পেতে পারি, আমরা যদি টেনেক্টিফিলিস ইউজ করি তাহলে একই রকম লাভ আসতে পারে। আর যদি নন এসটি এলিভেটেড এমআই থাকে এবং সেই পেশেন্টকে মানে ইনিশিয়ালি মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়, যদি না তার হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, তার মানে হচ্ছে তার যদি প্রেশার না কমে যায় থাকে, হার্ট ফেলিওর যদি না হয়, অথবা তার যদি সিভিয়ার মানে চেস্ট পেইন থাকে, that is refractory to medical management. তার মানে নন এসটিএমআই উইথ হেমোডাইনামিক কম্প্রোমাইজ, পালস বিপি নাই, শকে আছে পেশেন্ট, আমি চিকিৎসা দিচ্ছি, চিকিৎসা রেসপন্স করতেছে না, এইরকম একটা অবস্থায় রোগীর হার্ট ফেলিওর দিন দিন বাড়তেছে, এরকম অবস্থায় যদি নন এসটিএমআই হয় সেই ক্ষেত্রে রোগীর ইনভেসিভ ম্যানেজমেন্ট দরকার। তার মানে এনজিওগ্রাম করে পরবর্তী চিকিৎসা হয় পিসিআই রিং লাগানো অথবা বাইপাস, যেটাই হোক না কেন এই দুইটা একটা করতে হবে। তাহলে ডিফারেন্স, টোটাল ডিফারেন্স হলো এইভাবে এসটিএমআই এবং নন এসটিএমআই এর সাথে। মাঝখানে আরেকটা টার্ম আপনারা নতুন শুনেন যে নন এসটি এসিএস একটা টার্ম আছে। আপনার কাছে যখন রুগীটা আসে প্রথম, যে রুগীটার যদি খুব চেস্ট পেইন থাকে এবং রুগীটার চেস্ট পেইনের সাথে যদি ইসিজি চেঞ্জে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে তাহলে আপনি সহজেই ডায়াগনোসিস করতে পারেন যেটা এসটি এলিভেটেড এমআই। কিন্তু যদি আপনার ডায়াগনোসিস না থাকে, এসটি সেগমেন্ট ইলেভেটেড যদি এটা না থাকে মানে, তখন আপনি নন এসটি এমআই তাকে আপনি বলতে পারতেছেন না, তার কারণ আপনার হাতে এনজাইমের এভিডেন্স নাই। কারণ এনজাইম না হলে এমআই বলা যাবে না, এনজাইমটাই ইন্ডিকেট করে মায়োকার্ডিয়াল নেক্রোসিস। তাহলে আমি এইটা আমি কি বলবো? রোগীর চেস্ট পেইনও আছে কিন্তু তার ইসিজি সাজেস্টিভ না, কিন্তু তার সেই আনস্টেবল এনজাইনা যে ক্যারেক্টার আছে তার চেয়েও বেশি সিভিয়ার,
এইরকম একটা টার্ম যেটা আনস্টেবল এনজাইনা এবং নন এসটিএমআই মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে, তাকে আমরা বলি নন এসটি এসিএস, মানে নন এসটি একুট করোনারি সিনড্রোম। একটা রোগী আসলো, আমি প্রথমে নন এসটি মানে একুট করোনারি সিনড্রোম ডায়াগনোসিস করে রাখলাম, তার চিকিৎসা শুরু করলাম, তার ইসিজি করলাম এবং সাবসিকুয়েন্ট বায়োমার্কার করতে দিলাম। সাবসিকুয়েন্ট বায়োমার্কার গুলো ইন্ডিকেট করবে যে কি আছে না আছে। এইরকম যদি একটা দেখেন, আপনি ইসিজিটা দেখেন, আমরা একটা রোগী আসছে এমার্জেন্সিতে হোক বা আপনার সিসিতে হোক, আমি ইসিজি করে দিলাম। যদি এই ইসিজিটা আমি দেখি যে ইসিজিতে এসটি সেগমেন্ট ইলেভেশন আছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি ভাবে আমার ডায়াগনোসিস এসটি এলিভেটেড এমআই হয়ে গেল। এখানে আর আমার কোনো ধরনের কনফিউশন নাই, যদি আমি বুঝতে পারি যে এটা এসটি সেগমেন্ট ইলেভেশন আছে। কিন্তু না, আমার এসটি সেগমেন্ট ইলেভেশন নাই, তখন আমি বায়োমার্কার করতে দিলাম। বায়োমার্কার যদি বেশি থাকে, তাহলে সেটা নন এসটি এলিভেটেড এমআই হয়ে যাবে। যদি বায়োমার্কার আমার বেশি না থাকে, এসটি এলিভেটেড নাই, বায়োমার্কার নাই, কিন্তু তার চেস্ট পেইন আছে, যে চেস্ট পেইনটা টিপিক্যালি 10 মিনিটস এর বেশি এবং রেস্টে আসছে এবং নিউ অনসেট, এবং তার সিসিএস ক্লাস 2 অথবা 3, এরকম একটা সিসিএস ক্লাস 2 অর 3 মানে বলতে এরকম যে চেস্ট পেইনটা আপনাকে আপনার দৈনন্দিন যে কার্যক্রম আছে সেই কার্যক্রম করতে বাধা প্রদান করতেছে। দৈনন্দিন কার্যক্রম করতে আপনার মনে করেন গোসল, খাওয়া, নামাজ পড়া, চুল আঁচড়ানো, কাপড় পরা, বিছানা তৈরি করা এবং বাথরুম মানে করা, ফ্লাশ করা, এই সমস্ত কাজগুলো করতে যেয়ে যদি আপনি ব্যথা অনুভব করেন, তাহলে আপনার সিসিএস ক্লাস 3 কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটির ক্লাস অনুসারে। এবং আপনার আনস্টেবল এনজিনা হইতে হলে অ্যাটলিস্ট ক্লাস 3 আপনার চেস্ট পেইন থাকতেই হবে। আনস্টেবল এনজিনা এই না যে আমার একটু বুকে ব্যথা হলে আজকে প্রথম, আমার জীবনে কোনোদিন ব্যথা হয়নি, আজকেই প্রথম ব্যথা হয়েছে, অতএব আমার আনস্টেবল এনজাইনা। সব রোগী আনস্টেবল এনজাইনা না, আমরা মানে খুব একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি কার্ডিওলজি ডিপার্টমেন্টে, কারণ ইসিজিতে সিসিউতে মানে এমার্জেন্সিতে যখন সব রোগী বুকে ব্যথা নিয়ে আসে, এনওডি লেখা কোনো ইসিজি না করে রোগীকে তাড়াতাড়ি কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়। তার কারণ আছে, কারণ এমার্জেন্সি যে মেডিকেল অফিসার আছে উনি যতক্ষণ সময় বসে রোগীর হিস্ট্রি নেবেন, ইসিজি করবেন, এবং তার চেয়ে রোগীটা তাড়াতাড়ি মানে সিসিউতে চলে আসে ট্রাইজের মধ্যে ইসিজি করে মানে চিকিৎসা পাওয়া সম্ভব। যদি রোগীর মানে এমআই হয়ে থাকে, তাহলে অতক্ষণ যদি এমার্জেন্সিতে অপেক্ষা করে, তাহলে রোগীর জন্য ডেফিনেটলি ক্ষতি হয়। সেই হিসাবে একদিক থেকে ঠিক আছে, আরেকদিকে যদি উনি ওখানে খুব মানে সুযোগ পান, আসলে এমার্জেন্সিতে এতটাই ওভারবার্ডেন থাকে যে আসলে কখনোই অতটা সুযোগ পাওয়া যায় না যে এই রোগীটার এইভাবে চিকিৎসা করার জন্য, টাইম নিয়ে দেখার জন্য। টাইম নিয়ে যদি দেখার মতো থাকে, তাহলে ওখান থেকে ডিফারেন্সিয়েট করা সম্ভব। আর যদি টাইম নিয়ে ডিফারেন্সিয়েট করা না যায়, তাহলে উপরে সিসিউতে পাঠানো দরকার। সেক্ষেত্রে যে নিউ অনসেট চেস্ট পেইন কিনা, এবং এই পেইনের সাথে তার সিসিএস ক্লাস 3 আছে কিনা, অথবা আগে একটা চেস্ট পেইন ছিল, আগে একটা রোগী বলতো যে ডাক্তার সাহেব আমার তো কোনো ব্যথা নাই, আমি রেস্টে ভালোই থাকি, হাঁটলে 10 মিনিট হাঁটলেই আমার বুকে ব্যথা হয়, দাঁড়াই গেলে আমার ব্যথাটা কমে যায়, আমি আবার হাঁটতে পারি। কিন্তু এই ব্যথাটা এই কয়েকদিন ধরে আমার দেখা যায় যে অল্প অল্প করে প্রায় সব সময় থাকতেছে। আগে 10 মিনিট হাঁটতে পারতাম, এখন 5 মিনিট হাঁটতে পারি, 5 মিনিট হাঁটার পরই ব্যথা আসে। আগে যে পরিমাণ ব্যথা আসতো তার চেয়ে এখন বেশি পরিমাণে ব্যথা আসে। আগে যত তাড়াতাড়ি ব্যথাটা কমে যেত, এখন তাড়াতাড়ি কমে না, আরো দীর্ঘক্ষণ থাকে। তার মানে এই যে ব্যথাটা, সেটা ক্রনিক স্টেবল এনজাইনা আগে ছিল, সেই ব্যথাটা কিন্তু আগে তার চেঞ্জ হয়ে তার এখন আনস্টেবল এনজাইনায় চলে আসছে। এই আনস্টেবল এনজাইনা, এই নন এসটিএমআই এবং এসটিএমআই, এই সবগুলো মিলেই আপনার একুট করোনারি সিনড্রোম। আমার মানে 5th ইয়ারের বন্ধুরা, তোমাদের কিন্তু এই 3টে স্পেকট্রাম একত্র করে চিকিৎসা বইয়ের মধ্যে লেখা। আমি তোমাদের চিকিৎসার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে আমি এগুলোকে একটু আলাদা করে নিয়ে আসছি। এই জন্য আনস্টেবল এনজাইনা তুমি এখান থেকে বুঝতে পারলে, নন এসটিএমআই আমার মনে হয় যে তুমি বুঝতে পারছো, এবং এসটিএমআই এটা আমরা বিশদভাবে আলোচনা করছি, এবং এটার চিকিৎসা আমরা এটা নিয়ে এই করব। আমরা যদি মানে ইটিওলজি দেখি যে আনস্টেবল এনজাইনা এবং নন এসটিএমআই ইটিওলজি আমরা যদি চিন্তা করি, তাহলে ইটিওলজির ভিতরে একটা মানে সবচেয়ে কমন ইটিওলজি যেটা হলো নন অক্লুসিভ থ্রোম্বাস, আর এসটি এলিভেটেড এমআই হলো অক্লুসিভ থ্রোম্বাস। এই দুইটা জিনিস আমরা যেন দুনিয়ার যত কিছু পড়াশোনা করি যেন এই দুইটা জিনিস না বুঝে যায়, যে আনস্টেবল এনজাইনা বা নন এসটিএমআই ইটিওলজি নন অক্লুসিভ থ্রোম্বাস, আর এসটি এলিভেটেড এমআই মানে প্যাথোলজিতে বা ইটিওলজিতে অক্লুসিভ থ্রোম্বাস। অন্যান্য যেগুলো করানোর কন্ডিশন আছে সেটা ভিতরে ডাইনামিক অবস্ট্রাকশন আছে, এপিকার্ডিয়াল আর্টারি যেগুলো আছে,
অথবা যে সমস্ত রেজিস্ট্যান্ট স্মল ইন্ট্রালুমার রেজিস্ট্যান্স ভেসেলস আছে সেগুলোর যদি অ্যাবনরমাল কনস্ট্রিকশন থাকে, অথবা মেকানিক্যাল যদি কোনো মানে কম্প্রেশন থাকে অথবা অবস্ট্রাকশন, আর্টারিয়াল ইনফ্লামেশন এবং ইনফেকশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে। স্যার মাঝে মাঝে আপনাদের ট্রাপ করে যে তুমি কি মনে করো যে মানে হার্ট অ্যাটাক মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে হতে পারে কিনা, অথবা আর্টারাইটিসে হতে পারে কিনা। হ্যাঁ, তো রেয়ার পসিবিলিটি তো হলেও হইতে পারে, আপনার কাছে মনে হবে যে না হইতে পারে না, কিন্তু আপনার যে ক্লিনিক্যালি যে স্যার খুব অভিজ্ঞ, সে এইটা যেহেতু জানে যে আর্টারিয়াল ইনফ্লামেশন অথবা ইনফেকশনে তার মানে আনস্টেবল ইঞ্জিনের থেকে এসটিএমআই পর্যন্ত হইতে পারে, যদিও রেয়ার কিন্তু হইতে পারে না তা না। মেডিকেল টার্মে কোনো জিনিস মানে হওয়ার সম্ভাবনা নাই, তবে মানে লেস পসিবিলিটি আর মোর পসিবিলিটি এই দুইটাই জিনিস আছে। Nothing is impossible in medical science. আমি টাইম আজকে বেশি হয়ে গেছে, আমি শেষ করব এখানে। ইটিওলজি যদি আমরা মনে করি এসটি এলিভেটেড এমআই ইটিওলজি যদি বলি, তাহলে আমরা স্পন্টেনিয়াস মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি হয়, যেটা আমরা দেখছি যে এর আগে টাইপ 1 এ যে ওক্লুসিভ থ্রম্বাস হয় অলমোস্ট অলওয়েজ প্রেজেন্ট এট দি সাইট অফ রাপচার অফ অর ইরোশন অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। যে প্লাকটা রাপচার হবে সেখানে একটা ওক্লুসিভ থ্রম্বাস হবে। এই ওক্লুসিভ থ্রম্বাসটাই আমরা বারবার আমি একই কথা বলতেছি, ওক্লুসিভ থ্রম্বাস ডিস্টাল সার্কুলেশন কাটা। টাইপ 2 এমআই যেটা আমরা বলছি সেকেন্ডারি টু অ্যান ইসকেমিক ইমব্যালেন্স, টাইপ 2 which may occur secondary to ischemia either from increased oxygen demand or decreased supply. আমরা increased demand এবং decreased supply এর আমরা ইতিহাস পড়ছি, তারপর এখান থেকে করোনারি আর্টারি স্পাজম হতে পারে, এম্বোলিজম, ডিসেকশন বলছিলাম, সেই ক্ষেত্রে সিভিয়ার এনিমিয়া, অ্যারিথমিয়া, হাইপারটেনশন, হাইপোটেনশন, শক, হাইপোক্সেমিয়া, সিভিয়ার ইলনেস, আদার্স অনেক কন্ডিশন আমরা আলাপ করছি আগের বারে, সেই সমস্ত কন্ডিশন গুলো এখানে আসবে, আমি অল্প কয়েকটার মধ্যে এখানে নিয়ে এসেছি। আর টাইপ 3 এমআই আমরা জানি, আমরা আগের বারে আলাপ করছিলাম, টাইপ 3 ডেথ অকারিং ডিউ টু মানে সাডেন ডেথ when the biomarker are unavailable। আমরা বলছিলাম যে ইসিজি তে এই ইসকেমিক চেঞ্জ থাকবে, রোগীর চেস্ট পেইন থাকবে, কিন্তু ট্রোপোনিন আসে নাই অথবা পাওয়ার আগেই যদি রোগীর মারা যায়, এটা হবে টাইপ 3 এমআই। টাইপ 4 এমআই বলছি আমরা পিসিআই রিলেটেড, যদি আমরা পিসিআই করতে যাই তখন যদি রোগীর চেস্ট পেইনের সাথে ট্রোপোনিন বাড়ে 99% এর উপরে উঠে যায় এবং 5 গুণ বাড়ে, সেই ক্ষেত্রে সেটাই হবে আমাদের প্রসিডিউর রিলেটেড এমআই, এবং যদি বাইপাসের ক্ষেত্রে 10 গুণ বাড়ে। আমরা যদি উদাহরণগুলো দেখতে চাই তাহলে এরকম যে টাইপ 1 এমআই এরকম অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক থাকবে এবং অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক গুলো রাপচারে একটা বন্ধ হয়ে যাবে এবং টোটাল একটা ওক্লুসিভ থ্রম্বাস হবে। এইটা যদি আপনি মনে রাখেন যে টাইপ 1 এমআই তে কোনোদিন আপনি ভুলবেন না যে অ্যাথেরোমেটাস প্লাক রাপচার হয়ে যেটা ওক্লুসিভ থ্রম্বাস হয়ে যায়, এবং আরেকটা যে প্লাক ইরোশন হয়, ইরোশন হওয়ার পরেও এরকম ভাবে থ্রম্বাস তৈরি হতে পারে। অতএব টাইপ 1 এমআই আমরা কিভাবে ডায়াগনোসিস করব সেটা বলতেছি। ডিটেকশন অফ রাইজ এন্ড ফল অফ ট্রোপোনিন মানে at least on value above the 99 percentiles of our reference value, at least one of the following, that means symptoms of ischemia। আমরা বলছিলাম যে ট্রোপোনিন বেশি থাকবে, তার সাথে এভিডেন্স অফ ইসকেমিয়া থাকবে। এভিডেন্স অফ ইসকেমিয়ার ভিতরে আমরা দুটো বলছি যে একটা হয় থাকবে তার চেস্ট পেইন থাকবে, যেমন সিমটমস অফ একুট ইসকেমিয়া, চেস্ট পেইন থাকতে পারে, অনেক ক্ষেত্রে চেস্ট পেইন না থেকে শর্টনেস অফ ব্রেথ থাকবে, নিউ ইসিজি চেঞ্জ থাকতে পারে, অথবা ডেভেলপমেন্ট অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকতে পারে, অথবা ইসিজি তে দুইটা চেঞ্জ থাকতে পারে। ইমেজ যদি ইমেজিং করি আমরা, রেডিওলজিক্যাল ইমেজিং করলে নিউ ভায়াবল মায়োসাইটস লস পাওয়া যাবে। আর যদি আমরা করোনারি এনজিওগ্রাম করি তাহলে করোনারি এনজিওগ্রামে ইন্ট্রাকরোনারি থ্রম্বাস পাওয়া যাবে। তাহলে এই সমস্ত যে কোনো একটা যদি হয় এবং ট্রোপোনিন যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা টাইপ 1 এমআই বলতে পারবো। আমরা রোগীর ট্রোপোনিন বাড়ছে, রোগীর চেস্ট পেইন আছে, এনজিওগ্রাম করে দেখলাম থ্রম্বাস আছে, তাহলে এটা আমাদের আর কোনো ধরনের থাকলো না, ডিফেক্ট থাকলো না, যেটা টাইপ 1 মায়োকার্ডিয়াল ইনফার্কশন। টাইপ 2 তে কি হবে, এখানে ওই যে থ্রম্বাসটা থাকবে না, অতএব এক্ষেত্রে আমরা যদি এনজিওগ্রাম করি তাহলে ওক্লুসিভ থ্রম্বাস পাবো না, বরং এক্ষেত্রে নন অবস্ট্রাকটিভ থ্রম্বাস পাবো,
বাকিগুলো কিন্তু ঠিকই থাকবে, যে একটা ভ্যালু মানে বেশি থাকবে ট্রোপোনিনের। দেখেন মানে টাইপ 2 এর কি আছে, টাইপ 2 অ্যাথেরোস্ক্লেরোটিক লিশন থাকবে এবং সেই ক্ষেত্রে এটা প্লাকটা রাপচার হবে না এবং এটা থ্রম্বাস জমবে না। 2 নম্বরে যে কোনো ভাবে করোনারি আর্টারিটা ভ্যাসোস্পাজম হতে পারে অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমতে পারে কোনো রকম এবং ডিসেকশন হয়ে মানে করতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন করোনারি আর্টারিটা একদম নরমাল, অথবা সাপ্লাই এবং ডিমান্ডের যদি মিসম্যাচ থাকে, মনে করেন যে মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলারের মাস এত বেশি সাপ্লাই থাকে যে এই করোনারি আর্টারি দিয়ে সাপ্লাই দিয়েও পারতেছে না, সেই ক্ষেত্রে এইটা মানে এমআই তৈরি করতে পারে। যেখান থেকে এই পাশে খেয়াল করেন এবং ডিমান্ড আসবে যে ডিটেকশন অফ রাইজ এন্ড ফল অফ ট্রোপোনিন অন ভ্যালু অ্যাবাভ দি 99% with the evidence of imbalance of myocardial oxygen supply and demand unrelated to coronary atherothrombosis requiring at least one of the following, that is symptoms of ischemia, new ECG signs, development of pathological signs, and imaging evidence of loss of new viable myocardium or regional all motion abnormality in a pattern consistent with ischemic etiology. আমি এই স্লাইডটা দিয়ে আমি টাইপ 2 দিয়ে আমি শেষ করতে চাই। যদিও ওই সে টাইপ 2 এমআই এর ক্ষেত্রে আমরা যদি আমরা মেকানিজম আমরা চিন্তা করি তাহলে এটা অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ দিয়ে হয়। আমরা এই উদাহরণগুলো আমরা জানি যে কেন হয়, এবং কন্টেক্সট যদি দেখি আমরা তাহলে এটা সেকেন্ডারি টু অ্যানাদার ইলনেস অর আদার ডিজিজ, দ্য মেইন রিজন ইজ টু লিডিং টু মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস। এটা হলো আসল কারণ যে সেকেন্ডারি টু অ্যানাদার ইলনেস থাকে, এবং অক্সিজেন সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচের জন্য যে কতগুলো থাকে সেটা জানি যে ফিক্সড করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে, যেটা অ্যাথেরোথ্রম্বোসিস হয় নাই বা রাপচার হয় নাই, করোনারি আর্টারি স্পাজম হতে পারে, মাইক্রোভাস্কুলার ডিসফাংশন, করোনারি এম্বোলিজম, করোনারি আর্টারি ডিসেকশন, ইনফ্লামেশন, সাস্টেইন টেকিয়ারিথমিয়া, সিভিয়ার হাইপারটেনশন অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সিভিয়ার ব্র্যাডিয়ারিথমিয়া, রেসপিরেটরি ফেইলিওর, এনিমিয়া, সেপটিক শক, এগুলো ডিটেলস আমরা আগের বারই আলাপ করছি। এই সমস্ত কন্টেক্সট যদি থাকে তাহলে এই ক্ষেত্রে যদি এমআই হয় তাহলে সেই এমআইটা কিন্তু টাইপ 2 এমআই, এবং সেই ক্ষেত্রে অক্সিজেন এবং সাপ্লাই এবং ডিমান্ডের একটা মিসম্যাচটা আমরা সবসময় এই ক্ষেত্রে খুঁজে পাবো। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 এমআই মানে খুঁজে মানে পাওয়া মানে যথেষ্ট জরুরি দরকার, কারণ টাইপ 1 এমআই মানে চিকিৎসা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, টাইপ 2 এর চিকিৎসা মেডিকেল। আমি যদি একটা রোগী সিভিয়ার এনিমিয়ায় ভুগতেছে, রোগীর ট্রোপোনিন বেশি আছে, এসিসিতে চেঞ্জ আছে, আমি এই রোগীকে দৌড়ে যদি ক্যাথ ল্যাবে নিয়ে যাই তার কোনো যৌক্তিকতা থাকবে না, কারণ আমরা অবভিয়াসলি দেখতেছি যে রোগীটা সিভিয়ার এনিমিয়ার জন্যই তার এই কন্ডিশন হতেছে। অথবা আমরা যদি দেখি একটা রোগী রেসপিরেটরি ফেইলিওর নিয়ে এটা হইতেছে, সিভিয়ার হাইপারটেনশন শক নিয়ে এটা হইতেছে, যেটা আনরিলেটেড টু করোনারি অ্যাথেরোথ্রম্বোসিস, সেই ক্ষেত্রে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের উপরে থাকতে পারি। আমরা টাইপ 3 এমআই আজকে আর আলাপ করতে চাচ্ছি না। টাইপ 3 এবং 4 না, আমি অল্পর মধ্যে আমি টাইপ 3 এবং 4 এম দুটো আমি একটু বলে দেই। টাইপ 3 এমআই আমরা বলতে চাচ্ছিলাম যে ক্ষেত্রে patient who suffer cardiac death with symptoms suggestive of myocardial ischemia accompanied by presumed new ECG change or ventricular fibrillation but die before blood samples of biomarker can be obtained or before increase the biomarker can be identified or myocardial infarction detected by autopsy examination. তার মানে বাংলায় আমি যেটা বলছি যে রোগীটা মারা যাবে, তার ইসিজি তে এরকম হয়তো চেঞ্জ থাকবে যেটা সাজেস্টিভ অফ ইসকেমিয়া থাকবে, ট্রোপোনিন আই বেশি হওয়ার সুযোগ থাকবে না। এই সমস্ত ক্ষেত্রে যদি মানে করি তাহলে সেই ক্ষেত্রে রোগীটাকে আমরা টাইপ 3 এমআই বলতে পারবো, কারণ তার ইনফাকশন মানে যে হয়েছে সেটা অটোপসি করে দেখবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা আসলে এখানে ভিতরে দেখেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে রোগীটা মারা যায়, কারণ আপনারা দেখবেন পরবর্তীতে করোনার সময় 25% পেশেন্ট কোনো ধরনের ঔষধ গ্রহণ করার আগেই মারা যায় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের জন্য। এবং টাইপ 4 এমআই যেটা আমরা বলছিলাম যেটা পিটিসিএ রিলেটেড, যদি কেউ পিসিআই করতে যায় সেই জন্য যদি 5 গুণ তার এনজাইম বাড়ে সেই ক্ষেত্রে তার টাইপ 4 হবে।
এবং টাইপ 4 এর ভিতরে ভাগ করা আছে, এটা আপনার অত দরকার নাই। এবং টাইপ 5 আরেকটা আছে, সেটা টাইপ 5 হলো যদি বাইপাস করতে যেয়ে যদি তার ট্রোপোনিন আই বাড়ে, সেটা 10 গুণ যদি ট্রোপোনিন আই বাড়ে, সেই ক্ষেত্রে তাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো, দ্যাট ইজ রিলেটেড টু বাইপাস। তো আজকে আমরা এখানে শেষ করতেছি। আমরা আগামী কালকে থেকে আমরা এখান থেকে যে হাউ টু অ্যাসেস এসটি সেগমেন্ট ইলেভেশন অথবা ইসিজি ক্রাইটেরিয়া ফর এসটি সেগমেন্ট ইলেভেশন থেকে আমরা শুরু করব। আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য একটু হয়েছে। আমরা আজকে চেষ্টা করছি যে নতুন ডাব্লিউএস এর ডেফিনিশন থেকে মানে নতুন ফোর্থ ইন্টারন্যাশনাল ডেফিনিশনে চলে আসার জন্য ইটিওলজি আলাপ করেছি এবং ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আলাপ করছি, এবং এর পরবর্তীতে আমরা ইসিজি ম্যানিফেস্টেশন নিয়ে আলাপ করব। তো আগামী সোমবার দিন বা 9:30টায় আপনাদের সাথে দেখা হবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।